বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসের শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফৌজিয়া সুলতানা, প্রভাষক, আইসিটি বিভাগ, নাজিরহাট কলেজ, চট্টগ্রাম। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থায় নিচের বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য। আমরা এই বিষয়গুলোর উপরে আলোকপাত করব। তবে ভিডিওটি যদি বেশিক্ষণ দীর্ঘায়িত হয় তাহলে সেক্ষেত্রে কিছু পয়েন্ট আমরা পরবর্তী ক্লাসে আলোচনায় যাব। প্রথমে আসো স্বাস্থ্য সেবা ও চিকিৎসা। বিশ্বগ্রাম ব্যবস্থায় স্বাস্থ্য সেবা ও চিকিৎসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তোমার কম্পিউটার ব্যবহার করে অনলাইন থেকেও এই চিকিৎসা সুবিধা গ্রহণ করা যায়। অনলাইনে বিভিন্ন ডাটাবেস ফাইলে হাজার হাজার রোগীর অবস্থা, প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা যায়। সেখান থেকে আবার অবস্থাভেদে পরামর্শও গ্রহণ করা যায়। বর্তমান সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তার একই সময়ে এক দেশে বসে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন রোগীর হয়তো স্বপ্ন থাকে যে অমুক দেশের অমুক ডাক্তারের চিকিৎসা করলে নিশ্চয়ই আমি ভালো হয়ে যেতাম। তাহলে সেই সুবিধাটা এখন মানুষ ঘরে বসেই পেতে পারে এই তোমার অনলাইন ব্যবস্থার মাধ্যমে। চিকিৎসা সেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেটের এই বিভিন্ন দেশের যে চিকিৎসা সেবাটা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট এক বিশেষ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন মোবাইল ফোন অপারেটররা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে। দেখা যায় যে যখন যে কোনো সময়ে যে কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। এভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে সমগ্র বিশ্বটাই পরিণত হতে চলেছে একটা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে। এর সাথে এর ব্যাপারে দেখা যায় কি, এখানে চিকিৎসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে মানুষের গড়ায়ু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থান থেকে যে কোনো দেশের ডাক্তারের সাথে যোগাযোগ করে যে কোনো সেবা, যে কোনো প্রেসক্রিপশন পরামর্শ গ্রহণ করতে পারে, যে কারণে দেখা যায় মানুষ যথাসময়ে যথাযথ চিকিৎসা পাওয়ার ফলে মানুষের গড়ায়ু বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে তথ্য প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা খুব সহজেই পাওয়া যাচ্ছে। এখন যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবাটা খুব সহজেই মানুষ পেয়ে যাচ্ছে। দেশি বিদেশি ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহজেই সংগ্রহ করা যাচ্ছে। বিভিন্ন অসুখ বিসুখ, রোগ শোক সম্পর্কিত বিভিন্ন রোগের চিকিৎসা বা রোগের ধরন সম্পর্কে মানুষ বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে নিয়ে যথাসময়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারছে। স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু প্রয়োগ এখানে উল্লেখ করা হলো। প্রথম যে প্রয়োগটা উল্লেখ করা হলো সেটা হচ্ছে তোমার রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। আমরা দেখি যে রোগ নির্ণয়ের জন্য যে বিভিন্ন রকমের ডায়াগনস্টিক করা হয়ে থাকে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, সে পরীক্ষা নিরীক্ষার যে যন্ত্রপাতিগুলো আছে, মেশিনপত্র, সেগুলো অটোমেটিক ভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়। প্রতিনিয়ত গবেষণা এবং সৃজনশীলতার মাধ্যমে রোগ নির্ণয়ের এই সকল যন্ত্রপাতির উন্নয়ন সাধন করা হয়েছে। ফলে এই সকল যন্ত্রপাতি নির্ভুলভাবে এবং সূক্ষ্ম ফলাফল দিতে সক্ষম হয়। তাহলে দেখা যাচ্ছে যে চিকিৎসা সেবার ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি অটোমেটিক ব্যবহার করার ফলে এবং অটোমেটিক সেটাকে কন্ট্রোল করা যায় বলে রোগ নির্ণয়টা একেবারে নির্ভুলভাবে এবং সূক্ষ্মভাবে করা সম্ভব হচ্ছে। ইলেকট্রনিক হেলথ কার্ড। তাহলে চিকিৎসা সেবায় দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক হেলথ কার্ড, যেটাকে সংক্ষেপে বলা হয় EHR, অর্থাৎ ইলেকট্রনিক হেলথ কার্ড। ইলেকট্রনিক হেলথ কার্ড বা EHR হলো কোনো রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিয়ম মাফিক তথ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্যের সমাবেশ ঘটানো।
নিয়ম মাফিক অর্থাৎ রুটিন চেক আপ যেটা, সেই রুটিন চেক আপের মাধ্যমে যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলোকে ডাটাবেজে সংরক্ষণ করে রাখা হয় এই নিয়ম মাফিক তথ্য সংগ্রহের মাধ্যমে। এতে করে হয় কি যে একজন রোগী সে আজ থেকে 2 বছর আগে 5 বছর আগে কি কি সমস্যা ছিল সে রোগী হয়তো ভুলে যেতে পারে, কিন্তু তোমার ডাটাবেজে সেগুলো সংরক্ষণ করা থাকে এবং সহজে তাকে সেবা দেওয়া সম্ভব হয়ে থাকে। টেলিমেডিসিনের সাহায্যে ডাক্তার রোগীকে চাক্ষুষভাবে দেখার জন্য রোগীকে সশরীরে উপস্থিত করার কোনো প্রয়োজন হয় না। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেখা যায় যে প্রযুক্তির সহায়তা নিয়ে রোগী বা রোগীর বিভিন্ন রিপোর্ট কি করা হয়, ডাক্তারের পরামর্শপত্রগুলো ইমেইলের মাধ্যমে আদান প্রদান করা যায়। যেখানে যে রোগীকে একেবারে সশরীরে গিয়ে ঢাকায় কিংবা ইন্ডিয়াতে কিংবা আমেরিকাতে বা অন্য কোনো উন্নত দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য সশরীরে গিয়ে উপস্থিত হতে হবে এমন কোনো কথা নেই। রোগী যে কোনো অবস্থানে থেকেই সে সেবাটা সে নিতে পারে এবং ডাক্তারের পরামর্শ ইমেইলের মাধ্যমে আদান প্রদান করতে পারে। এই ক্ষেত্রে রোগীর সকল তথ্যকে ডাটাবেজে সংরক্ষণ করা হয়ে থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থান থেকে যে কোনো রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা বা সে সংক্রান্ত ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে তিনি সে পেতে পারে। এই জন্য উইকিপিডিয়া অনুসারে বলা হচ্ছে an electronic health record is a systematic collection of electronic health information about an individual patient or population. কোনো রোগীর বিভিন্ন সময়ের প্রাপ্ত তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী ডাটাবেজে সংরক্ষণ করা যায়। ডাটাবেজে সংরক্ষিত রোগীর তথ্যাবলী বিশ্লেষণ করে রোগীর রোগ নির্ণয় সহজতর হয়। ডাটাবেজে যে তথ্যগুলো সংরক্ষিত থাকে সেই তথ্যগুলোর পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে রোগীকে যথাযথ ট্রিটমেন্ট প্রদান করা যায়। একে কম্পিউটারাইজড পেশেন্ট রেকর্ড বা CPRও বলা হয়ে থাকে। বর্তমানে স্কয়ার হসপিটাল, অ্যাপোলো হসপিটাল সহ অনেক হাসপাতালেই এটি চালু আছে। এরপর আসো টেলিমেডিসিন। টেলিমেডিসিনটা কিরকম? টেলিমেডিসিন হচ্ছে মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যাপক প্রচলনের ফলে চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বৈশ্বিক যে সমস্যা, করোনা আক্রান্ত, করোনার প্রভাবে প্রাদুর্ভাবে মানুষ যে ঘর থেকে বের হওয়া না হয়ে ঘরে বসেই চিকিৎসা পাওয়ার জন্য যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে টেলিমেডিসিন। এটার মাধ্যমে মানুষ ব্যাপকভাবে টেলিমেডিসিন পরিচিতি লাভ করেছে মানুষের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছেই। তো সেই টেলিমেডিসিনটা কি? সেটা হচ্ছে দূরবর্তী স্থানে অবস্থান করেও টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে। তথ্য প্রযুক্তির সাহায্যে রোগীকে চাক্ষুষ না দেখেও ওষুধ দেবার ব্যবস্থাই হলো টেলিমেডিসিন। এই সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে মানুষ অবস্থানরত, বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে কি করা যায়, মত বিনিময় করা যায়, চিকিৎসা শিক্ষা আদান প্রদান, রোগীর চিকিৎসা সেবার তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ইত্যাদি করা যায়। সুতরাং টেলিমেডিসিন এটা কি? তাহলে এক ধরনের সেবা বলা যায় টেলিমেডিসিনকে। তাহলে টেলিমেডিসিন মানে কি? টেলিমেডিসিন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে বিশ্বের যে কোনো প্রান্তে দেখাও অবস্থানই করো না কেন, এখানে ছবিতে সেটাই ইন্ডিকেট করছে যে ফিজিশিয়ান যে কোনো একটা জায়গায় বসে আছেন, পেশেন্ট অন্য আরেকটা ভৌগোলিক অবস্থানে বসে আছে, কিন্তু যে প্রযুক্তির সহায়তায় সে যথাযথভাবে চিকিৎসা সেবা নিতে পারছে। তাহলে এই যে দূরবর্তী অবস্থানে বসেও কি করা যায়, ভিন্ন কোনো ভৌগোলিক অবস্থানে বসেও যে তোমার মোবাইল ফোন, স্মার্টফোন কিংবা কম্পিউটার, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে টেলিমেডিসিন। তাহলে উইকিপিডিয়া অনুসারে কি বলা হচ্ছে? টেলিমেডিসিন is the use of telecommunication and information technologies in order to provide clinical health care and at a distance, অর্থাৎ দূরবর্তী অবস্থানে বসেও ক্লিনিক্যাল যে সেবা সেটা মানুষ যে কোনো অবস্থায় বসেও পেতে পারে। টেলিমেডিসিন প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগের সাহায্যে এক হাসপাতালের রোগীরা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন।
এক হাসপাতালে হয়তো দেখা যায় যে ঢাকা শহরের বিশেষায়িত বড় কোনো হসপিটাল, সেটা অ্যাপোলো হসপিটাল বা আরো বড় কোনো হসপিটাল, তোমার হসপিটালগুলো আছে, ইউনাইটেড হসপিটাল, সে হসপিটালগুলোর বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা দূরবর্তী প্রত্যন্ত কোনো গ্রামের কোনো হসপিটালে, কোনো উপজেলার কোনো হসপিটালের রোগীরাও সে সেবা সহজে গ্রহণ করতে পারছে। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট হতে স্বাস্থ্য সেবা নিতে পারছে। দূরে যেখানে অবস্থান করুক, ডাক্তারদের চিকিৎসা সেবা তারা দূরবর্তী অবস্থান থেকে নিতে পারছে। মোট কথা, টেলিমেডিসিন বিষয়টাই হচ্ছে দূরবর্তী অবস্থানে থেকেও যে কোনো ডাক্তারের যে কোনো অবস্থান থেকে যে কোনো ডাক্তারের সেবা যে কোনো রোগী পেতে পারে এই টেলিমেডিসিনের মাধ্যমে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এখানে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা টেলিমেডিসিন দেখতে পাচ্ছ যে টেলিমেডিসিন কনসেপ্টটা কিভাবে হচ্ছে। এখানে নেটওয়ার্কের মাধ্যমে দেখানো হচ্ছে, যে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুইটা নেটওয়ার্ক আমি এখানে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে নেটওয়ার্ক, দুই দিকে দুইটা নেটওয়ার্কিং সিস্টেম। এখানে দেখা যাচ্ছে একটা স্পেশালিটির হসপিটাল, যেটা অত্যাধুনিক হসপিটাল, অত্যাধুনিক হসপিটাল। আবার দূরে দেখা যাচ্ছে রিমোট এরিয়াতে একটা হসপিটাল দেখা যাচ্ছে। তাইলে এই যে অত্যাধুনিক হসপিটাল থেকে যে কোনো ডাক্তারের যে কোনো সেবা এই রিমোট এরিয়ায় প্রতিষ্ঠিত হসপিটাল যে কোনো অবস্থায় নিতে পারে। এটাই হচ্ছে টেলিমেডিসিন কনসেপ্ট। তাহলে স্বাস্থ্যসেবায় আর কি? স্বাস্থ্যসেবায় আরেকটা বিষয় হচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনা। হাসপাতাল ব্যবস্থাপনাটা কিরকম? তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে হাসপাতালে রোগীর ভর্তি, সিট বরাদ্দ, বিলিং প্রসেস এবং হাসপাতাল হতে রিলিজ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে অটোমেশন পদ্ধতি। অর্থাৎ একজন রোগী হাসপাতালে ভর্তির জন্য তার যে ডকুমেন্টারি যে কাজগুলো আছে, কিংবা সিট পাওয়ার জন্য তাকে যে সিট বরাদ্দের জন্য যে কাজগুলো করতে হবে, কিংবা একজন রোগী হাসপাতাল থেকে ছাড় পাওয়ার আগে, ডিসচার্জ হওয়ার আগে তার যে বিলিং প্রসেস, তার যে লেনদেন থাকে, সেই লেনদেনগুলো প্রত্যেকটা কাজ হাসপাতাল হতে রিলিজ পাওয়ার জন্য যে কাজগুলো, সেগুলো অটোমেটিক্যালি একের পর এক সিস্টেম ওয়াইজ ডেটাবেজে সংরক্ষিত থাকবে, যে কোন ধরনের রুমগুলোতে ব্যবহার করলে সিট পেলে সে কোন ধরনের বিল দিতে হবে, বিলগুলো কত থেকে কত রেঞ্জের মধ্যে হবে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে থাকে, যাতে প্রত্যেকের বেলায় একই ধরনের বিলিং সিস্টেম হয়। এটা অটোমেটিক্যালি হয়, এই জন্য এটা অটোমেশন পদ্ধতিতে হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষের অর্থ এবং সময়ের অপচয়কে রোধ করেছে। কি এই টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সেবা কিংবা হাসপাতাল অটোমেশন যে পদ্ধতি, এটার ফলে কি হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে মানুষের যে হয়রানি, আগে গিয়ে হসপিটালে কথা বলতে হবে, সিট বরাদ্দ দিতে হবে, তারপর বিলিং নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক নেতিবাচক সমস্যা তৈরি হয়, অনেক হিচিং তৈরি হয়। এই বিষয়গুলো তখন আর হয় না, অটোমেটিক প্রত্যেকটা জিনিস হয়ে থাকে, এবং রোগ নিরাময়কেও সহজ করে, কারণ প্রত্যেকটা সিস্টেমকে এত সহজভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়, যাতে করে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ অতি সহজে সেবাও গ্রহণ করতে পারে এবং নির্দিষ্ট ধরনের সুবিধাও সে পেতে পারে। এরপর হচ্ছে চিকিৎসক এবং রোগীর যোগাযোগ সহজতর করা। এখন বলা হচ্ছে, দেখা যায় যে পেশেন্ট এবং ডক্টরের মধ্যে একটা কমিউনিকেশন যদি ভালো থাকে, তাহলে দেখা যায় যে অনেক সময় রোগী অনেকটা সুস্থ হয়ে যায়। তার মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করে যে আমার কি হলো, আমি আসলে কতদিনে ভালো হব, আসলে আমি ভালো হব কিনা, এ জাতীয় অনেক রকমের প্রশ্ন রোগীর মনে এসে থাকে। এই ক্ষেত্রে ইন্টারনেট, মোবাইল ও ওয়েব টেকনোলজি উন্নতির ফলে চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। অর্থাৎ চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা কি হচ্ছে, একটা সেতু বন্ধন তৈরি হয়। এতে করে রোগী তার মনে যা যা প্রশ্ন উদ্রেক হয় সেগুলো তার চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারে, এবং চিকিৎসক ও রোগীকে তারা মনোবল বাড়ানোর জন্য অনেক ধরনের ভালো পরামর্শ এবং চিকিৎসাপত্র এবং যে মনোবল বাড়ানোর যে আশানুরূপ ফলাফলগুলো সবসময় নেতিবাচক না বলে ইতিবাচক দিকগুলোকে বলে তার মনের জোরটাকে অনেক বাড়িয়ে দিতে পারে। ফলে চিকিৎসক রোগীকে সহজে মনিটর করতে পারে। এটার ফলে চিকিৎসক সহজে বুঝতে পারে তার কন্ডিশনটা কিরকম, এবং রোগীকেও তার সমস্যা চিকিৎসককে সহজে জানাতে পারে, রোগীও তার সমস্যাগুলো চিকিৎসককে সহজে জানাতে পারে।
মানে অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে অনেক রোগের কথা মানুষ ভুলে যায়, কিন্তু যদি চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা ভালো একটা যোগাযোগ তৈরি করে দেওয়া যেতে পারে, তাহলে রোগীর কোন সময় কিরকম লাগছে বা কি রকম সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো চিকিৎসক খুব সহজে জানতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসক ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে স্মার্ট মোবাইল ফোনের কল্যাণে এই সুবিধা প্রদান সহজতর হয়েছে। দেখা যায় যে স্মার্টফোনের কারণে এটা খুব সহজ হয়েছে। মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎ সূচি এবং স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের উত্তরও এর মাধ্যমে পাওয়া যেতে পারে। এরপর তাহলে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা সেবাটা আমাদের জন্য বর্তমান বিশ্বে তোমার অনলাইন ব্যবস্থায় বা ইন্টারনেট সেবার মাধ্যমে কত সহজ হয়ে গেছে। আর এক সময় মানুষ একটা চিকিৎসার জন্য দূর কোনো একটা উপজেলা, কোনো একটা গ্রাম থেকে ঢাকা শহরে এসে কিংবা বিভাগীয় শহরে এসে চিকিৎসা নিতে নিতে অনেক সময় দেখা যায় যে রোগীর অবস্থা অনেক সংকটাপন্ন হয়ে যায়। কিন্তু আজকাল এই যোগাযোগ প্রযুক্তির ফলে যে স্বাস্থ্য সেবা অনেক সহজ হয়েছে এবং মানুষের মধ্যে মানুষের গড় আয়ু বলো কিংবা মানুষের সুস্থতা, স্বাভাবিক সুস্থতা যেটা, সেটা অতি সহজে মানুষ পেয়ে যেতে পারছে। তাহলে এই হচ্ছে স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা। তাহলে আমরা জানলাম যে স্বাস্থ্য সেবাটা পেতে হলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ভৌগোলিক অবস্থানে থেকে, যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো বড় হসপিটালের ডাক্তারের চিকিৎসা যে কোনো রোগী পেতে পারে। আর এই ব্যবস্থা পাওয়ার জন্য যে স্মার্টফোন বা কম্পিউটার বা মোবাইল ফোন যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে, সেগুলোর মাধ্যমে যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে সেবাটা মানুষ পেয়ে থাকে সেটাকে বলা হয় তোমার টেলিমেডিসিন। তাহলে আসো এবার এর পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে গবেষণা। তাহলে গবেষণা কি? গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা একটি দেশের উন্নতির জন্য বৃহৎ পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। একটা দেশকে যদি উন্নতির চরম শিখরে দেখতে চায় সে দেশের মানুষ, তাহলে সে কি করতে হবে? গবেষণা কার্যক্রম পরিচালনা করে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। গবেষণার মাধ্যমে একটি দেশ ও একটি জাতি উন্নয়নের ধারায় নিজেকে যুক্ত করতে পারে। একটি দেশ এবং জাতি গবেষণার মাধ্যমে নিজের উন্নয়নের ধারার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে কিংবা যুক্ত করতে পারে। তবে নিজ দেশের গণ্ডি পেরিয়ে আজকাল গবেষণালব্ধ ফলাফল বৈশ্বিকভাবেও কাজে লাগে। আজকাল শুধু একটা সময় ছিল যে নিজের দেশে বসে নিজের ল্যাবরেটরিতে বসেই তার গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হতো, কিন্তু আজকের এই বৈশ্বিক পৃথিবীতে গ্লোবাল ভিলেজের যুগে কেউ নিজের দেশে বসেই যে সব গবেষণা করতে হবে এমন কোনো কথা নেই। নিজের দেশের গণ্ডি পেরিয়ে আজকাল গবেষণালব্ধ ফলাফল বৈশ্বিকভাবেও কাজে লাগানো যাচ্ছে। বৃহৎ কোনো গবেষণা প্রকল্পে আজকাল বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সব গবেষক একটি দল মিলেমিশে কাজ করে থাকে। একটা বড় ধরনের যদি গবেষণা কাজ করা হয় তাহলে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নামকরা গবেষকরা একসাথে একত্রিত হয়ে একটা ভালো কিছু, একটা দল, একটা টিম ওয়ার্কের মাধ্যমে তারা একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। এর মাধ্যমে কি হয়? এর ফলে এর অন্যতম কারণ হলো বৃহৎ প্রকল্প পরিচালনার জন্য দেখা যায় যে অনেক টাকার প্রয়োজন হয়, যেটা একটা দেশের পক্ষে সেই টাকা ব্যয় করা, সে অর্থ ব্যয় করা সম্ভব হয় না। কিন্তু যখন অনেকগুলো দেশ একসাথে অংশগ্রহণ করে তখন মিলেমিশে যখন একটা অংশ এক একজন ব্যবহার করে তখন দেখা যায় যে সে কাজটা সহজ হয়ে যায়। তাছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন মানের গবেষক মিলে যদি একসাথে কাজ করেন তখন দেখা যায় যে সেখানে সেই গবেষণাটা অনেক বেশি ফলপ্রসূ হয়। এছাড়া আন্তর্জাতিক মানের গবেষণাগার সব দেশে থাকে না, আন্তর্জাতিক মানের গবেষণাগারও সব দেশে থাকে না। একসাথে কাজ করলে এক দেশের গবেষক অন্য দেশের গবেষণাগার ব্যবহার করতে পারে। এক দেশের গবেষক দেখা যায় যে অন্য দেশের অনেক ভালো গবেষণাগার আছে, ল্যাব আছে, সেখানে সে কাজ করতে পারে। এতে করে কি হয়? এতে করে বিশ্বের মধ্যে একটা চমৎকার একটা মেলবন্ধন, একটা যোগসূত্র তৈরি হয়। তাতে করে দেখা যায় কি? তাহলে আমরা দেখছি যে গবেষণার ক্ষেত্রে কি করতে হবে? গবেষণার ক্ষেত্রে শনাক্তকরণ, ডিজাইন ও বিশ্লেষণ সহ এর প্রতিটি ধাপে কি করতে হয়? যে কোনো গবেষণা কাজের জন্য
কিছু শনাক্তকরণ করতে হয়, তারপর কিছু ডিজাইন করতে হয়, তারপর সেটাকে বিশ্লেষণ করে এর প্রতিটি ধাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রয়োগের ফলে আধুনিক কালে এর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন ব্যাপকভাবে ব্যবহার করা হয়, কারণ এর শনাক্তকরণ, ডিজাইনের জন্য, এর যে অ্যানালাইসিসের জন্য কি করতে হয়, বিভিন্ন ধরনের আধুনিক যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে, আধুনিক ইলেকট্রনিক্স বিষয়গুলো ব্যবহার করে, ইকুইপমেন্টস গুলো ব্যবহার করে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এই গবেষণা ক্ষেত্রে। আমরা এখানে একটা ছবির মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, সেটা আমি পরে আসছি। তাহলে দেখা যাচ্ছে কি বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, ইমেইল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সারা বিশ্বে সেই গবেষণার ফলাফলটা ছড়িয়ে পড়ে এবং গবেষণা কর্ম উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই গবেষণা কর্মের জন্য গবেষণা কার্যটা আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে, কারণ বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে সে সম্পর্কিত মতামত, তাদের মূল্যবান মতামত বা সাজেশন গুলো দিয়ে থাকে। এতে করে সে গবেষণালব্ধ ফলাফলটা আরো বেশি সমৃদ্ধি লাভ করে। গবেষণার কাজে বিভিন্ন নতুন তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া হয়, যে ওয়েবসাইটগুলো এখানে আছে IEEE.organization, ACM.organization, কিংবা google.com কিংবা MSN.com। এখানে পাশে একটা চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রিসার্চ সাইকেল দেওয়া আছে, যে রিসার্চ সাইকেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রথমে একটা বিষয় নিয়ে কেউ হয়তো একটা প্ল্যান করলো, কি একটা চিন্তা করলো যে একটা বিষয় নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে একটা পরিকল্পনা সে তৈরি করলো, তারপর সে পরিকল্পনাটাকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা উদ্ভাবন করার চেষ্টা করলো। সে উদ্ভাবন করার জন্য কি করতে হবে, কিছু মানুষকে একত্রিত করতে হবে, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন গবেষক একত্রিত হবে, গেদার করবে এবং সেটা নিয়ে বিশ্লেষণ করবে, অ্যানালাইসিস করবে, তারপর তার একটা ফলাফল বের হবে। সবাই মিলে যখন একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, একটা ফলাফল বের হবে। সেই ফলাফলটা কি হবে, একটা তোমার এই যে বিভিন্ন ইন্টারনেট, ইমেইলের মাধ্যমে পুরো বিশ্বে পাবলিশড হয়ে যাবে, লেখা হবে এবং বিশ্বের সর্বত্রই সেটা ছড়িয়ে পড়বে। এরপরে যেটা হবে সেটা আরো বেশি শেয়ার হবে এবং সেটার ইম্প্যাক্টটা আরো দ্রুত পাওয়া যাবে। এরপর আসতো আমরা অফিস অটোমেশন, যেটা অফিস বলা হচ্ছে। আজকাল অফিস ব্যবস্থাপনার কাজে আধুনিক সব যন্ত্রপাতি ও চৌকস সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। দেশে বিদেশে ছড়িয়ে থাকা অফিসগুলোর মধ্যে পারস্পরিক যে কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়ের জন্য অনলাইন ভিত্তিক এবং ওয়েব বেসড অফিস ব্যবস্থাপনার প্রচলন ঘটছে আজকাল। দেখা যাচ্ছে কি বিভিন্ন দেশের মধ্যে যে অফিসগুলো আছে, সে অফিসগুলোর মধ্যে পারস্পরিক কার্যক্রমের জন্য একটা সমন্বয়ের জন্য অনলাইন ভিত্তিক কিংবা ওয়েব বেসড অফিস ব্যবস্থাপনার প্রচলন ঘটছে। ফলে সীমানার গণ্ডি পেরিয়ে অফিসের কার্যক্রম এখন আন্তর্জাতিকতায় রূপ লাভ করেছে। আধুনিক অধিকাংশ অফিসেরই নিজস্ব ওয়েব পেজ রয়েছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নানা কার্যক্রম সম্পাদিত হচ্ছে। যে আধুনিক যে অফিসগুলো আছে তাদের প্রত্যেকটা অফিসেরই নিজস্ব ওয়েব পেজ আছে এবং সেই ওয়েব পেজগুলোর মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ কাজগুলো সেখানে সম্পাদিত হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে সে কাজগুলো করতে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্কটা আরো সুদৃঢ় হচ্ছে। এতে করে কি হয়, তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমে, যেমন অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ ও সংরক্ষণ, চিঠিপত্র আদান প্রদান তথা আভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ সংক্রান্ত ইত্যাদি কাজ, অর্থাৎ একটা অফিসের জন্য যা যা ডকুমেন্টারি কাজ আছে সে কাজগুলো কি করতে পারে, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হচ্ছে অফিস অটোমেশন। অফিস অটোমেশন এই ধরনের কার্যক্রমকে, এই ধরনের যে প্রযুক্তি নির্ভর যে কার্যক্রম সেটাকে বলা হচ্ছে অফিস অটোমেশন। বর্তমানে অনেক অফিসেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে কর্মপদ্ধতিকে স্বয়ংক্রিয় করা হচ্ছে, অর্থাৎ যোগাযোগ পদ্ধতিকে কি করা হচ্ছে, কন্ট্রোল করে কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি সে কাজগুলোকে করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অফিস অটোমেশন। উইকিপিডিয়া অনুসারে অফিস অটোমেশন refers to the varied computer machinery and software used to digitally create, collect, store, manipulate, and really office information needed for
accomplish basic tasks, raw data storage, electronic transfer, and the management of electronic business information compares the basic activities of an office automation system. এর মাধ্যমে উইকিপিডিয়ার মাধ্যমে বলছে। এরপর এই অফিস অটোমেশনের মাধ্যমে কি হচ্ছে, অফিসের কাজের দক্ষতা এবং উৎপাদনশীলতাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। অফিসিয়াল সকল কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অফিসিয়াল কাজে এখন আর কাগজের ব্যবহার হয় না, এখন সেখানে কাগজের ব্যবহার পরিহার করে চলে অফিসকে পরিহার করে অফিসটা চলে এখন পেপারবিহীন অফিস। তাই বলা হয়ে থাকে এই ধরনের অফিস অটোমেশন অফিসগুলোকে বলা হয় পেপারবিহীন অফিস। তাহলে এই আধুনিক অফিস অটোমেশন বলতে অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বোঝানো হয়। আধুনিক অফিস অটোমেশন মানেই হলো কাগজবিহীন এবং পেপারলেস অফিস অথবা ডিজিটাল অফিস, যেখানে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন হয়। কাজেই বর্তমান বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের এই যুগে কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভৌগোলিক দূরত্বে বসবাস করেও একসাথে বা দলগতভাবে কাজ করতে পারে। এতে করে কি হয় যে কোনো অবস্থানে বসেই মানুষ যে পেপারবিহীন যে অফিসটা পরিচালনা করে, সেই অফিসের মধ্যে দেখা যায় যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো আছে, সেই নথিপত্রগুলোকে অত্যন্ত এই ধরনের অফিসে কি করা হয়, বিভিন্ন ক্লাউড সার্ভিস ব্যবহার করা হয়। এই অফিস পরিচালনায় প্রয়োজনীয় এমন ক্লাউড সার্ভিসের মধ্যে গুগলের ড্রপবক্স এবং গুগল ড্রাইভ সার্ভিস উল্লেখযোগ্য। এই সার্ভিসের ফলে কি হয়, অফিসের সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়। গুগলের এই সার্ভিসগুলো ব্যবহার করে অনলাইনে তথ্য সংরক্ষণের ফলে অফিসের তথ্য যেমন অযাচিত ব্যবহারকারীর হাতে পৌঁছায় না, তেমনি কোনো দুর্ঘটনা যেমন অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক দুর্যোগ এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়, যে কোনো দুর্ঘটনা এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে অফিসের ফাইলপত্রের কোনো ক্ষতি বা অফিসের কোনো তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে একদম থাকে না। কাজেই বর্তমানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের এই যুগে কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভৌগোলিক দূরত্বে বসেও একসাথে অর্থাৎ দলগতভাবে কাজ করতে পারে, যে কি করতে পারে একসাথে এবং অথবা দলগতভাবে যে কোনো ভৌগোলিক দূরত্বে বসে। এখন সেই তোমার চিন্তা ভাবনা তোমাদের নাই যে কোনো অফিসে প্রতিদিন সকাল 10টায় যেতে হবে, 5টায় ছুটি হবে, আসতে হবে, এমনটা নয়। এখন যে কোনো অবস্থানে যে কোনো জায়গা থেকে বসেই মানুষ তার অফিস পরিচালনা করতে পারে এবং অফিসের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে যেতে পারে। এই কারণে যে কোনো অবস্থানে থেকে যে অফিসগুলোকে এবং অফিসের জন্য যে তোমার বড় কোনো একটা অফিস পরিচালনার জন্য যে প্রায়োগিক যে অফিস অটোমেশনের যে দেখা যায় যে অফিসে তোমার অটোমেশনের সফটওয়্যার গুলো মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওপেন অর্গ, তারপরে অ্যাক্রোব্যাট রিডার, এছাড়া অফিস পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিভাইস ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্স, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি, পিএবিএক্স, কর্মীদের হাজিরার জন্য বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার কারণে ঘরে বসেও অফিসের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে 10টা 5টা অফিসে আর যাওয়ার প্রয়োজন হয় না, যে ঘরে বসেই অফিসের সমস্ত কাজগুলো করা যায়। এতে করে কি হয়, 24 ঘন্টায় অফিস পরিচালনা করা সম্ভব হচ্ছে এবং 24 ঘন্টায় চালু থাকছে অফিস। এই ধরনের অফিসকে ভার্চুয়াল অফিসও বলা হয়ে থাকে এবং এদের প্রদত্ত যে সার্ভিস সেটাকে বলা হয়ে থাকে যে 7 দিনে যে 24 আওয়ার্স সার্ভিসটাই এখানে চালু থাকে, অর্থাৎ সপ্তাহে কোনো ছুটি ছাটার দিনও নাই, বন্ধ নাই, 7 দিনেই অফিস চলবে এবং 7 দিনই 24 ঘন্টায় অফিস চলবে। এই ধরনের অফিসকেই বলা হচ্ছে অফিস অটোমেশন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে অফিস কার্যক্রম পরিচালিত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে আলোচনাটাকে আর বেশি দূর দীর্ঘায়িত করব না, যদিও তোমাদেরকে আমার বলা হয়েছিল যে বাসস্থান, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে, কিন্তু আমাদের যেহেতু ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সে কারণে আমি আজকে এখানেই শেষ করব। তাহলে এই পর্যন্ত তোমরা মূল কথা হচ্ছে যে স্বাস্থ্য সেবা,
তারপর তোমার গবেষণা, অফিস, এই 3টা বিষয়কে তোমরা অত্যন্ত ভালোভাবে হৃদয়গ্রাহীভাবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে এবং এর উপরে বেস করে যে বিভিন্ন উদ্দীপক গুলো হতে পারে সেগুলো তোমরা ভাববে। প্রয়োজনে একটা ক্লাস আমি উদ্দীপক বেসড নিয়ে থাকবো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে তোমাদেরকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।